ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের খেয়াল আছে আমরা আলোচনা করছিলাম জেই এবং নিটের প্রস্তুতির ক্লাস। এর আগে আমরা বেশ কিছু চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ বা কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার সলিউশন এমসিকিউ সমাধান করেছি এবং কত সহজে কী কৌশলে সমাধান করা যায় সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আজও দেখো সেরকমই একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়নের ক্ষেত্রে আজকেও আমরা দেখো এমসিকিউ বা আগামী বছরের জন্য কি ইম্পর্টেন্ট এমসিকিউ বা তার কি কৌশলে সমাধান করতে পারি সেগুলো আলোচনা করব। তবে এই ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে আমরা প্রথমেই গত বছরের যে কোশ্চেনগুলো এসেছিল, বেশ কয়েক বছরের কোশ্চেন, সেগুলো সম্পর্কে আমরা প্রথমে একটু আলোচনা করে নেব। তা প্রথমেই আসছি, দেখো এর আগের বছরে 2020-তে যে কোশ্চেনটা এসেছিল, দেখো দুটো কোশ্চেন এসেছিল, দুটোই খুব সোজা কোশ্চেন এসেছিল আগের বছরে। খেয়াল করো কোশ্চেনগুলো। দ্য নাম্বার অফ ফ্যারাডে রিকোয়ার্ড টু প্রডিউস 20 গ্রাম অফ ক্যালসিয়াম ফ্রম মল্টন ক্যালসিয়াম ক্লোরাইড ইজ, অর্থাৎ মল্টন ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 20 গ্রাম ক্যালসিয়াম প্রডিউস করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন। এখন দেখো এইটাকে তোমরা এমনি দেখেই বলে দিতে পারবে যে কত প্রয়োজন, কিভাবে বলবে সেটাও বলে দেবো। প্রথম আমরা ক্যালকুলেশনটা দেখিয়ে দেখো। ফ্যারাডে সূত্র থেকে তোমরা কি জানো যে ডাব্লু সমান EQ/F। এখন দেখো এখানে এর ওজন কত আমাদের প্রডিউস করতে হবে, ক্যালসিয়াম 20। ক্যালসিয়ামের ক্ষেত্রে তুলাঙ্ক ভর কত, মলিকুলার ওয়েট হচ্ছে 40, তাহলে কত 40 বাই ভ্যালেন্সি যোজ্যতা 2 ইন্টু Q/F। এফটা আমরা রেখে দিলাম কারণ আমাদের কত ফ্যারাডে তড়িৎ লাগবে সেটা চেয়েছে। এখান থেকে দেখো F/20 কত, এই 40/2 কত 20 কেটে গেল, তাহলে তোমার থাকছে দেখো দ্যাট ইজ রিকোয়ার্ড ইলেকট্রিক কারেন্ট সমান F, অর্থাৎ 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। ঠিক আছে, এবার দেখো তাহলে 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। এখানে আমাদের তাহলে অপশান কি আছে, অপশান হবে এ অ্যান্সার। এছাড়াও দেখো তোমরা এমনি নর্মালভাবে জানো এই কোশ্চেনটার জন্য কোনো ক্যালকুলেশন ছাড়াই করতে পারবে যে এখানে তোমার কত ক্যালসিয়াম উৎপন্ন করেছে 20 গ্রাম। 20 গ্রাম হচ্ছে কত, 1 গ্রাম তুলাঙ্ক ক্যালসিয়াম। তোমরা জানো 1 গ্রাম তুলাঙ্ক ক্যালসিয়াম উৎপন্ন করতে 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। তাহলে এটা ক্যালকুলেশন ছাড়াই তোমরা এমনি মৌখিকভাবেই এটা 1 ফ্যারাডে অ্যান্সার করে দিতে পারবে। পরের কোশ্চেনটা দেখো, এটাও 2020-তে এসেছিল, এটাও খুব সহজ কোশ্চেন। On electrolysis of dilute sulfuric acid using platinum electrode, the product obtained at anode will be হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, H2S গ্যাস, SO2 গ্যাস। খুব সিম্পল ব্যাপার। দেখো তোমার কি হচ্ছে, ডাইলুট সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার অ্যাকোয়াস সলিউশনে কি আয়ন উৎপন্ন হয়, সালফুরিক অ্যাসিড ডিসোসিয়েট করে H2SO4, ডিসোসিয়েট করে কি হয় 2H+, SO4 2-, জল বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে কি হয় H+, OH-। এখন দেখো অ্যানোডে কি হবে, অ্যানোডে কে কে যাবে, সালফেট মূলক SO4 2-, OH-, কারণ দুটোই আছে অ্যানায়ন। এবার দেখো এদের ক্ষেত্রে আধান মুক্তি কার ক্ষেত্রে ঘটবে, যে ক্ষেত্রে আধান মুক্তি বিভবটা তোমার কি আছে কম, বা বলতে পারি যার ক্ষেত্রে তোমার এক্ষেত্রে দেখো ইলেকট্রন বর্জন করতে হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন অ্যানোডে মুক্ত করতে গেলে ইলেকট্রন বর্জন করতে হয়, তাহলে কে সহজে বর্জন করবে, যার ক্ষেত্রে তড়িৎদ্বার বিভবের মানটা তোমার কি আছে তুলনামূলকভাবে কম। তাহলে এক্ষেত্রে দেখো সালফেটের তুলনায় OH এর ক্ষেত্রে কম, ফলে তোমার কি হবে 4টে OH মূলক 4টে ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে 2 অণু জল ও 1 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে আর 4 ইলেকট্রন। এটাকে তোমরা এইভাবে ভেঙেও লিখতে পারো, না হলে তোমার কি হবে OH ইলেকট্রন ছেড়ে দিয়ে OH মূলক প্লাস ইলেকট্রন, 4টে OH মূলক বিয়োজিত হয়ে জল এবং অক্সিজেন গ্যাস, অর্থাৎ অ্যানোডে কি হবে অক্সিজেন গ্যাস। খুব সিম্পল, বি অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো 2019-এ এসেছিল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
তোমরা এই কোশ্চেন যেগুলো তোমাদের দেখো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আলোচনা করা হচ্ছে, এখান থেকে খেয়াল রাখবে তোমরা দুটো জিনিসকে খেয়াল রাখবে, কোন অঞ্চল থেকে কোশ্চেনটা আসছে, অর্থাৎ সেই অঞ্চল থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, এবং তার সলিউশনের কৌশলটা কী হচ্ছে। দেখো পরের কোশ্চেনটা, ফর এ সেল ইনভলভিং 1 ইলেকট্রন, E0 cell is 0.59 volt at 298 Kelvin. The equilibrium constant for the cell reaction is. এখন দেখো এই সেল রিয়াকশানের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে কে এর সঙ্গে এর ক্ষেত্রে রিলেশনটা কি হয়, E0 রিলেশনটা কি হয়, অর্থাৎ কে সমান, বা বলতে পারি ln কে সমান তোমার হয় NF E0 সেল বাই আর টি। এটাকে যদি আমরা লগে নিয়ে যাই, দেখো লগ কে সমান, তাহলে এটাকে কি হতো 2.303 দ্বারা গুণ করতে হতো, তাহলে সেটা এদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ NF E0 বাই 2.303 আর টি। এখন দেখো কারো যদি কোনো ক্ষেত্রে এই সমীকরণটা মনে না থাকে, তাহলে তোমরা কি করতে পারো, তোমরা এমনি নাস্ট ইকুয়েশন থেকে করে দিতে পারো। কীরকমভাবে দেখো, ই সেল সমান E0 সেল মাইনাস আর টি বাই NF, নাস্ট ইকুয়েশনটা ইন্টু ln কিউব। এখন দেখো সাম্য অবস্থায় কি হয়, সাম্য অবস্থায় কিউ সমান কে, তাহলে ই সেল ইকুয়াল টু কী হয়ে যায় 0। তাহলে এখানে দেখো 0 ইকুয়াল টু E0 মাইনাস, যদি এটাকে লগে নিয়ে চলে যাই, তাহলে 2.303 আর টি বাই NF ইন্টু লগ কে। তাহলে লগ কে সমান কি হচ্ছে দেখো, NF গুণ, এটা কোনাকুনি গুণ করে দাও, এটাকে এদিকে নিয়ে এসে NF E0 বাই 2.303 আর টি হয়েছে। এখন দেখো তোমাদের আরেকটা জিনিস বলি, এইখানে এইটা জিনিসটা এই ইলেকট্রোকেমিস্ট্রির অঙ্ক করার সময়, বিশেষত তোমার কি হচ্ছে সেলের অঙ্ক করার সময় এই মানটা সর্বদা মনে রাখবে। এক্ষেত্রে দেখো আমি রাখছি উপরে N E0 বাই 2.303 আর টি বাই এফ। এইখানে যেটা এনেছি দেখো নিচে 2.303 আর টি বাই এফ, এর মানটা টেম্পারেচার যদি কত 298 কেলভিন হয়, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এর মানটা সর্বদা কত আছে 0.059। ঠিক আছে, তাহলে এবার মানগুলো বসিয়ে দাও, তাহলেই দেখবে অঙ্কটা হয়ে যাচ্ছে। কি মানগুলো আসছে দেখো, এখানে এন কত, কটা ইলেকট্রন অংশগ্রহণ করে হচ্ছে বলেছে একটা, তাহলে 1। E0 কত দিয়ে দিয়েছে দেখো 0.59 ভোল্ট বাই, এর ক্ষেত্রেও এটা মানটা আছে 0.59 ভোল্ট, 0.059 ভোল্ট, অর্থাৎ 0.059 ভোল্ট, দ্যাট ইজ এন কত আসছে 10। তাহলে লগ কে সমান কত 10, আর কে সমান কত হচ্ছে 10 টু দি পাওয়ার 10। তাহলে 10 টু দি পাওয়ার 10, দেখো কোথায় অ্যান্সার আছে, খেয়াল করো এইখানে দেখো অ্যান্সার 1 ইন্টু 10 টু দি পাওয়ার 10, তাহলে অপশন তোমাদের অ্যান্সারে কী হচ্ছে, অপশন ডি। পরের কোশ্চেনটা দেখো, এটাও 19 সালে এসেছিল, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, তবে এর ক্ষেত্রে ক্যালকুলেশন করলে সহজেই এসে যাবে। বলেছে দেখো, ফর এ সেল রিয়াকশানটা দিয়ে দেওয়া হয়েছে, E0 সেল ইজ 0.24 ভোল্ট অ্যাট 298 কেলভিন, দি স্ট্যান্ডার্ড গিভস এনার্জি or delta 0 of the cell reaction is। তাহলে দেখো গিভস এনার্জি রিলেশনটা কি আছে, ডেল্টা জি 0 ইকুয়াল টু মাইনাস NF E0, এটাই। এখন দেখো এখানে তোমাদের এফ তোমাদের জানা, E0 দিয়ে দিয়েছে, এনটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে কতগুলো ইলেকট্রন। এখন দেখো সমীকরণটা দেখেই বোঝা যাচ্ছে দুটো ইলেকট্রন গ্রহণ বর্জন। যদি বুঝতে না পারো তাহলে কোনো একটা জ্বালন বিজারণ রিয়াকশানে ইলেকট্রন গ্রহণ বর্জনটাকে খেয়াল করো, প্রয়োজনে ব্যালেন্স করে নেবে। দেখো আমি যদি এখান থেকে দেখি I থেকে I2, অর্থাৎ তোমার কি আছে 2I, সেখান থেকে তোমার কি আছে I2, তাহলে এখানে কি হচ্ছে দুটো ইলেকট্রন। বা তোমার কি হচ্ছে যদি অন্যটাও দেখি, দেখো এটা কোন রিয়াকশনটা দেখেছি আমরা, এটা দেখেছি তোমাদের জ্বালনটা, বিজারণটাও যদি দেখি দেখো, তাহলে 2Fe
3 প্লাস সেখান থেকে কি হচ্ছে 2Fe 2 প্লাস কত 2 ইলেকট্রন, তাহলে 2 মোল ইলেকট্রন গ্রহণ বর্জন হয়েছে। তাহলে এখানে n সমান কত হবে, n সমান 2, অতএব তোমার কি আছে -2 ইন্টু 96,500 ইন্টু E0 কত দিয়েছে তোমার 0.24 ভোল্ট হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যদি ক্যালকুলেশনটা করি তোমার কি আসছে দেখো, আসছে -46320 এত একক কি হবে গিভস এনার্জি জুল, তাহলে মাইনাস যদি কিলো জুলে নিয়ে যাই পয়েন্ট এখানে আসবে -46.32 কিলো জুল মোল ইনভার্স অ্যান্সার দেখো। ও এখানে সব কিলো জুল, এটা ইনভার্সগুলো পড়ে ইনভার্স। তাহলে অপশন দেখো তোমার কি হচ্ছে -46.32 কিলো জুল মোল ইনভার্স, অপশন বি। পরের কোশ্চেনটা দেখো 2018-তে এসেছিল, খুব ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল কোশ্চেন। খেয়াল করো কি বলেছে, কনসিডার দ্য চেঞ্জ অফ অক্সিডেশন স্টেট অফ ব্রোমিন কারেসপন্ডিং ইন ডিফারেন্ট EMF ভ্যালু অ্যাজ শো ইন দ্য ডায়াগ্রাম বিলো। অর্থাৎ এই যে ডায়াগ্রাম দিয়েছে দেখো পারব্রোমেট থেকে ব্রোমেট, এবং এখানে দেখো EMF মানগুলো দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে দেখো E0 মানগুলো দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে বলেছে দেখো দি দ্য স্পিসিস আন্ডারগো দ্য ডিসপ্রপোর্শন রিয়াকশন। এখন দেখো আমরা এখানে ডিসপ্রপোর্শন রিয়াকশানটা কি জানি, ডিসপ্রপোর্শন রিয়াকশান যেখানে একই পদার্থের তোমার কি হবে একই সঙ্গে জারণ এবং বিজারণ ঘটবে। তাহলে যেটা তোমার কি আছে কোনো একটা অ্যাটম ওই আয়ন বা যৌগের ক্ষেত্রে ওই পরমাণুর মাঝামাঝি জারণ অবস্থায় থাকতে হবে, এটা হচ্ছে একটা প্রথম কন্ডিশন, যে মাঝামাঝি জ্বালন অবস্থায় থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ উচ্চ এবং নিম্ন জ্বালন অবস্থার মধ্যবর্তী জ্বালন অবস্থায় থাকতে হবে, উচ্চ বা নিম্ন জ্বালন অবস্থায় থাকলে হবে না। দ্বিতীয় যেটা দেখো এক্ষেত্রে যেটা দিয়েছে, দ্বিতীয় যেটা হচ্ছে দেখো ইম্পর্টেন্ট, এখানে ডিসপ্রপোর্শন রিয়াকশন হবে যদি তোমার কি হচ্ছে E0 সেল বা E0 রিয়াকশান, ওই রিয়াকশানটার E0 যদি তোমার কি হয়ে যায় পজিটিভ হয়, তাহলেই সেটা তোমার কি হবে ডিসপ্রপোর্শন রিয়াকশন বা ওই রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে, ঠিক আছে। এইটা মনে রাখবে, ই সেল বা ই রিয়াকশন যদি এখানে তোমার কি হয় পজিটিভ হয়। তাহলে প্রথমে দেখো আমরা এক্ষেত্রে দেখি BrO3 মাইনাসটা, এটা তোমার কি আছে এই স্পিসিসটা তোমার কি হয় ডিসপ্রপোর্শন রিয়াকশনে অংশগ্রহণ করবে নাকি। যদি BrO3 মাইনাস, এখানে দেখো জ্বালন অবস্থা কত +5 ব্রোমিনের, এটা যদি একই সঙ্গে তোমার কি হচ্ছে জারিত হয়ে গিয়ে BrO4 মাইনাস হয়, এবং তাহলে জারিত হলে এটা হবে, বিজারিত হলে কি হবে HBrO হবে। এখানে কত জ্বালন অবস্থা +1, এখানে কত +7। আমি জ্বালন অবস্থাগুলো তোমাদের সহজে বোঝার জন্য দিলাম। এখন দেখো এই রিয়াকশনের ক্ষেত্রে E0টা কত হবে, E0 তোমরা কি জানো E ক্যাথোড মাইনাস E অ্যানোড। এখন দেখো এবার ক্যাথোডে কি ঘটে তোমরা জানো, ক্যাথোডে রিডাকশন, তাহলে তোমার কি হবে E রিডাকশন মাইনাস E0 অক্সিডেশন। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো কোনটার ক্ষেত্রে তোমার কি হয়েছে জারণ এবং তাদের বিজারণের বিভবগুলো লিখে দাও, ডায়াগ্রামটা খেয়াল করো। জারণ, আচ্ছা আগে বিজারণটা, তাহলে এখানে বিজারণের জন্য কত 1.5, তাহলে 1.5 ভোল্ট মাইনাস এইটা কত জারণের জন্য 1.82 ভোল্ট। মানটা খেয়াল করো কি আসছে, অবশ্যই তোমার কি হচ্ছে নেগেটিভ মান আসছে। যদি বের করেও দেখাই দেখো তাহলে কি আসছে 230 নেগেটিভ এত ভোল্ট। তাহলে নেগেটিভ, এটা নন স্পন্টেনিয়াস, অর্থাৎ এই পিসিসটা তোমার কি হবে
তোমার ডিসপ্রপোর্শন রিয়াকশানে অংশগ্রহণ করবে না। পরেরটার ক্ষেত্রে দেখো HBrO, অর্থাৎ 2HBrO এ যদি জারিত হয় তাহলে কোথায় আসবে এখানে, অর্থাৎ তোমার কি হচ্ছে BrO3 মাইনাসে আসবে। আর যদি বিজারিত হয় তাহলে তোমার কি হবে, Br2তে যাবে। তাহলে এর ক্ষেত্রে দেখো E0 রিয়াকশানের E0 কত হবে, E0 রেড মাইনাস E0 অক্স। E0 রেড তাহলে কোনটা, এখান থেকে এটা কত 1.59 ভোল্ট মাইনাস অক্স এইটা, অর্থাৎ HBrO থেকে BrO3 মাইনাস 1.5 ভোল্ট। এটার ক্ষেত্রে দেখো মানটা কত আসছে, প্লাস 0.09 ভোল্ট, অর্থাৎ পজিটিভ মান আসছে, পজিটিভ। তাহলে এটা তোমার কি হবে, স্পন্টেনিয়াস। অর্থাৎ এই রিয়াকশানটা স্পন্টেনিয়াস ঘটবে, তাহলে এটা তোমার কি হবে, ডিসপ্রপোর্শন রিয়াকশানে অংশগ্রহণ করবে। তাহলে অ্যান্সার দেখো, আমাদের অ্যান্সার হবে ডি। প্রয়োজনে তোমরা এটাকে চেক করে দেখে নিতে পারো, তাহলে তোমার কি হচ্ছে, এটা হবে এইটা মাইনাস এটা করলে এটা নেগেটিভ চলে আসবে, ফলে এর ক্ষেত্রেও তোমার নন স্পন্টেনিয়াস হবে। একমাত্র স্পন্টেনিয়াস আসছে এটার ক্ষেত্রে, তাহলে এটা তোমার কি হবে, এই স্পিসিসটা তোমার কি হবে, অর্থাৎ HBrOটা যেহেতু এক্ষেত্রে তাহলে পজিটিভ আসছে তোমার ই রিয়াকশান, তাহলে এটা তোমার কি হবে, রিয়াকশানটা স্পন্টেনিয়াস হবে, অর্থাৎ এ ডিসপ্রপোর্শন রিয়াকশানে অংশগ্রহণ করবে। অ্যান্সার তোমার কি হচ্ছে, ও HBr, এখানে দেখো ও একটা থাকবে, HBrO। ঠিক আছে, পরের প্রবলেমটা দেখো, বেশ খুব মজার প্রবলেম। এটা 2017তেও এসেছিল, আবার 3-এতেও এসেছিল। কি বলেছে দেখো, ইন ইলেকট্রোকেমিক্যাল সেল দিয়ে সেলটা দিয়ে দেওয়া হয়েছে, দি EMF অফ দিস ড্যানিয়েল সেল ইজ E1 হোয়েন দ্য কনসেন্ট্রেশন, এখানে খেয়াল করবে কনসেন্ট্রেশনগুলো কিন্তু দেওয়া আছে সলিউশনে। তারপর হচ্ছে হোয়েন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য জিঙ্ক সালফেট চেঞ্জ টু 1 মোলার চেঞ্জ টু 1 molar and the copper sulfate change to 0.01 molar, EMF change to E2 from the following which one of the relationship between E1 and E2, অর্থাৎ E1 এবং E2 রিলেশন কি হবে। প্রথম দেখো, আমি প্রথম যে সেলটা দিয়েছে সেটার ক্ষেত্রে দেখো দেখাচ্ছি কি দেওয়া হয়েছে, জিঙ্ক Zn2 প্লাস, কনসেন্ট্রেশন দেখো 0.01 মোল, Cu2 প্লাস, আমি আয়ন আকারে লিখে দিলাম সহজভাবে 1.0 মোল Cu। এখন দেখো এখানে সেল রিয়াকশানটা কি হবে, সেল রিয়াকশানটা তোমরা যদি একবারে লিখে দিতে পারো লিখে দেবে, না হলে ভেঙে লিখতে পারো। এখানে এটা অ্যানোড অক্সিডেশন ঘটবে, অর্থাৎ Zn2 প্লাস প্লাস 2E, এটাই বিজারণ ঘটবে Cu2 প্লাস থেকে কপার, অর্থাৎ Cu2 প্লাস প্লাস 2E Cu। তাহলে সেল রিয়াকশান কি হচ্ছে দেখো, Zn প্লাস Cu2 প্লাস, সেখান থেকে Zn2 প্লাস প্লাস Cu। এখন দেখো এই সেলের ক্ষেত্রে ই সেল, এই যে সেলটা করেছি এর ক্ষেত্রে ই সেল কত হবে, খেয়াল করো। এর ক্ষেত্রে ই সেল, আমরা যেহেতু E1 দিয়েছি E1 দিলাম, ই সেল সমান E0 মাইনাস, একবারে করে দিচ্ছি দেখো 0.059 বাই এন, এখানে এন সমান কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, ইন্টু লগ কত Zn2 প্লাস বাই Cu2 প্লাস, তাই তো হয় Zn2 প্লাস বাই Cu, এই দুটো 1 1, তাহলে দেখো E0 মাইনাস 0.059 বাই 2 ইন্টু লগ Zn2 প্লাস কত দিয়েছে দেখো, Zn2 প্লাস হচ্ছে 0.01 বাই কপার কত 1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো তোমার মান কত আসছে, E0
মাইনাস 0.059/2 ইন্টু লগ, এটা দেখো কত 1 10⁻⁻² হবে। তাহলে এই মাইনাস এখানে এসে যাবে, প্লাস হয়ে যাবে, এই এর সঙ্গে কেটে যাবে, অর্থাৎ E0 প্লাস হয়ে গেলে এটা 0.0592 ইন্টু 2 সমান E0 প্লাস 0.059 এইটা। এবার দেখো পরের যে সেলটা দিয়েছে তার ক্ষেত্রে যদি আমরা করি, প্রথম যে সেলটা ছিল দেখো এই সেলটা ছিল এটা, কিন্তু এখানে কনসেন্ট্রেশন দ্বিতীয় ক্ষেত্রে চেঞ্জ করেছে শুধু। তাহলে Zn2+ বলেছে কত কনসেন্ট্রেশন, কপার সালফেট চেঞ্জ টু 0.1 মোলার, অর্থাৎ 10 মোল। Cu2+ এর ক্ষেত্রে চেঞ্জ করেছে কত দেখো 0.01 মোল, অর্থাৎ রিভার্স করে দেয়া হয়েছে কপার। তাহলে এক্ষেত্রে একদম করে দিচ্ছি E2, কারণ সেল রিয়াকশান আমরা জানি, সমান E0, E0 একই হবে -0.059/2 লগ। এখন দেখো লগ কি ছিল, জিঙ্ক, একবারে বসিয়ে দিচ্ছি, জিঙ্ক কত 1, কপার কত 0.01, তাহলে E0 0.059/2 ইন্টু লগ, এটা কত আসছে দেখো 100, অর্থাৎ 10 স্কোয়ার, তাহলে E0 -0.059/2 এটা কত আসছে ইন্টু 2 কাটলো, E0 -0.059। এবার দেখো এটা কোনটা বেশি, অবশ্যই পজিটিভ আছে, এটা বেশি হবে, অর্থাৎ এক্ষেত্রে কি হবে E1 গ্রেটার দেন E2 হয়েছে, E1 গ্রেটার দেন E2। তাহলে অ্যান্সার কত হবে দেখো, অ্যান্সার হবে বি। পরের প্রবলেমটা দেখো, এটাও বেশ ইম্পর্টেন্ট প্রবলেম এবং এগুলো খুব ভুল করে দেওয়ার চান্স বেশি। দেখো কি বলেছে, দ্য প্রেসার অফ হাইড্রোজেন রিকোয়ার্ড টু মেক দ্য পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন ইলেকট্রন 0 ইন পিওর ওয়াটার অ্যাট 298 কেলভিন, অর্থাৎ পিওর ওয়াটারে হাইড্রোজেনের 0 পোটেন্সিয়াল সৃষ্টি করতে হাইড্রোজেন গ্যাসের প্রেসার কত হবে। তোমরা জেনে এসছো যে হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটমসফিয়ারে চালালে তোমার কি হয়ে যায়, হাইড্রোজেন ইলেকট্রোডের তোমার কি হয়, পোটেন্সিয়াল হয় 0, কিন্তু সেক্ষেত্রে দেখো 1 মোলার অ্যাসিড দেবো না, এক্ষেত্রে দেখো দিয়েছে কোথায়, পিওর ওয়াটারে। এখন দেখো এক্ষেত্রে আমরা যদি হাইড্রোজেন ইলেকট্রোডের এর ক্ষেত্রে রিডাকশন সমীকরণটা লিখে দিই, তাহলে আমরা কি লিখতে পারি দেখো 2H প্লাস 2EH2, তাহলে এখানে E0 ই সেল সমান, আমি সেলটা লিখছি না, ই সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই এখানে দেখো ইলেকট্রন কত 2 ইন্টু লগ কত পার্সিয়াল প্রেশার অফ হাইড্রোজেন ইন্টু কনসেন্ট্রেশন অফ H+, এইখানটা ভালো করে খেয়াল করবে। তাহলে এটা কত, হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার বিভব 0, এক্ষেত্রে দেখো হাইড্রোজেনের পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন ইলেকট্রন এটাও 0 দিয়েছে, এটাও 0, এটা তো অলওয়েজ 0, প্রমাণ তড়িৎদ্বার বিভব মাইনাস, তাহলে 0.059/2 ইন্টু লগ পি অফ হাইড্রোজেন, এক্ষেত্রে দেখো H+ কত বসবে বিশুদ্ধ জলে, অর্থাৎ H+ তার স্কোয়ার হবে, এটা 2 আছে, তাহলে বিশুদ্ধ ওয়াটারে বা এর ক্ষেত্রে কত 10⁻⁻7 তার স্কোয়ার। এখন দেখো তাহলে এখানে আমাদের কি আসছে খেয়াল করো, এখানে আমাদের আসছে -0.059/2 ইন্টু লগ পি অফ হাইড্রোজেন ইন্টু 10⁻⁻14 ইকুয়াল টু 0। এখন দেখো এইটা 0 নয়, তাহলে এর মানটা 0 হবে, অর্থাৎ লগ পি অফ হাইড্রোজেন বাই 10⁻14 ইকুয়াল টু 0। এখন দেখো এটা 0 হবে তখনই যদি এর মানটা 1 হয়, তাহলেই, কারণ লগ 1 এর মান 0, তাহলে পি অফ হাইড্রোজেন বাই 10⁻14 ইকুয়াল টু 1 হবে,
অতএব তোমার কি আছে, পি হাইড্রোজেন কত, 10⁻⁻14 ATM হয়েছে। অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে ডি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। পরের কোশ্চেনটা দেখো, 2016 এসেছিল, দ্য মোলার কন্ডাক্টিভিটি অফ এ 0.05 মোল পার ডেসিমিটার কিউব সলিউশন অফ সিলভার নাইট্রেট উইথ দ্য electrolytic conductivity of 5.76 into 10⁻³ Siemens centimeter inverse at 298 Kelvin। অর্থাৎ এক্ষেত্রে দেখো কনসেন্ট্রেশন দেওয়া আছে, আর তোমার কি আছে, তোমার স্পেসিফিক কন্ডাক্টিভিটি দেওয়া আছে। তাহলে তোমার এখানে মোলার কন্ডাক্টিভিটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমাদের সাপ্লাই করা হয়েছে এম সমান কত, 0.5 মোল ডেসিমিটার কিউব। কাপ্পা দিয়ে দেওয়া হয়েছে, কাপ্পা কত দিয়েছে, 5.76 into 10⁻³ সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। তোমরা জানো মোলার কন্ডাক্টিভিটি ল্যামডা এম সমান কি হচ্ছে, 1000 কাপ্পা বাই এম। এই রিলেশন বসিয়ে দাও, 1000 কাপ্পার মান বসিয়ে দাও কত, 5.76 into 10⁻³ বাই কত, 0.05 এত। এর ক্ষেত্রে দেখো মোলার কন্ডাক্টিভিটির একক তোমার কি হয়েছে, এখানে সিমেন্স দিয়েছে, তাহলে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, ঠিক আছে। এটা হলো তোমার ইউনিট। তাহলে এক্ষেত্রে দেখো তোমার মানটা কত আসছে, এটাকে ক্যালক করো, ভেবে নাও এটা 5, তাহলে তোমার কত আসছে, 5, তারপরে পয়েন্ট, তাহলে যেহেতু এখানে পয়েন্ট আছে আরও এক ঘর সরে যাবে, তাহলেও দেখো পরেরটা 1.4 বলছি 5.2, ঠিক আছে। এখানে দেখো 10⁻³ কেটে গেল, তাহলে তোমার অ্যান্সার কত আসছে, 11.52 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে অ্যান্সার অপশন বি। পরের প্রবলেমটা দেখো, এটাও একটা ক্যালকুলেশন বেস প্রবলেম। ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ মল্টেড সোডিয়াম ক্লোরাইড, দ্য টাইম রিকোয়ার্ড টু প্রডিউস 0.1 মোল ক্লোরাইড গ্যাস ইউজিং দ্য কারেন্ট অফ 3 অ্যাম্পিয়ার্স ইজ। অর্থাৎ 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করে কত সময় ধরে তোমার কি হবে, তোমার 0.1 মোল ক্লোরাইড পাওয়া যাবে। এক্ষেত্রে সোজা কথা, ডাব্লু সমান EQ/F লাগিয়ে দাও, বা ECT/F। ডাব্লু সমান ECT/F। ডাব্লু কত বলেছে, 0.1 মোল। একে ওয়েটে নিয়ে চলে যাও, তাহলে 71 ইকুয়াল টু ক্লোরাইড তুলাঙ্ক ভর কত, 35.5। সি তোমার দিয়ে দিয়েছে 3, টি প্রয়োজন, এটা কত, এফ 96,500। তাহলে এখানে দেখো 35.5 71, এটা 2 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে টি সমান কত আসছে, দেখো টি সমান এটা কত, যদি আমি গুণ করে দিই 0.2 ইন্টু 96,500/3। এখন দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি, আসছে তোমাদের 6433 সেকেন্ড। সেখান থেকে তোমার কি হচ্ছে, মিনিটে নিয়ে চলে গেলে 107.22 মিনিট। এখন দেখো এইটা অ্যান্সার নাই কোনোটাতেই, কাছাকাছি অ্যান্সার কত আছে, 110, তাহলে অ্যান্সার হবে বি। পরের কোশ্চেনটা দেখো, এটাও 16 সালে এসেছিল। জিঙ্ক ক্যান বি কোটেড অন আয়রন to produce galvanization। জিঙ্ক ক্যান বি আচ্ছা,
জিঙ্ক ক্যান বি কোটেড অন আয়রন টু প্রডিউস গ্যালভানাইজ আয়রন, বাট রিভার্স ইজ নট পসিবল। অর্থাৎ জিঙ্ককে আমরা আয়রনের ওপর কোটেড করছি, কিন্তু আয়রনকে জিঙ্কের ওপর কোটেড করছি না। এখন দেখো এইটাকে খেয়াল করলেই তোমরা পাবে, অপশানগুলো দেওয়া আছে দেখো, জিঙ্ক ইজ লাইটার দেন আয়রন, জিঙ্ক হ্যাজ লোয়ার মেল্টিং পয়েন্ট ইত্যাদি করে অপশান দেওয়া আছে। এখন দেখো তোমরা খেয়াল করো, আমরা রাস্টিং থেকে তোমার কি আছে, আয়রনকে বাঁচাতে ইউজ করছি। রাস্টিংটা কি? রাস্টিংটা হচ্ছে এনভায়রনমেন্টাল অর এরিয়াল অক্সিডেশন অফ আয়রন, অর্থাৎ আয়রনের জারণ যেটা এনভায়রনমেন্ট দ্বারা ঘটে। তাহলে আয়রনের আমাকে জারণ রোধ করতে হবে। তাহলে আয়রনের জারণ রোধ করতে গেলে কি করতে হবে? আয়রন অপেক্ষা সহজে জারিত হয় এরকম কোনো মেটালকে ওর উপরে কোটেড করতে হবে, তাহলে আয়রনের জারণ ঘটবে না। যদি আয়রন অপেক্ষা কম জারিত হয় এরকম কোনো মেটালকে কোটেড করি, তাহলে তোমার কি হবে? আয়রনের জারণ ঘটবে, সেই মেটালটার বিজারণ ঘটবে। তাহলে আয়রন অপেক্ষা অধিক জারিত হয় এরকম কোনো মেটালেরই আমরা তোমার কি আছে, কোটেড করতে পারি। সেক্ষেত্রে জিঙ্ক তোমার কি আছে, ইলেকট্রোড পোটেনশিয়ালটা খেয়াল করো, আয়রনের ক্ষেত্রে E0 মানটা কত ছিল? -0.44 ভোল্ট, এই 0.044 ভোল্ট। আর জিঙ্কের ক্ষেত্রে কত ছিল? -0.76 ভোল্ট। তাহলে এটা তোমার কি হচ্ছিল? কম ছিল, ফলে অক্সিডাইজ হওয়ার প্রবণতা বেশি, সেই জন্য সহজেই তোমার কি হচ্ছে, আয়রনের ওপর একে কোটেড করতে পারি। কিন্তু জিঙ্ককে প্রোটেক্ট দেওয়ার জন্য যদি আয়রনকে তার উপরে তোমার কি কোটেড করি, তাহলে কি হবে? যেহেতু জিঙ্কের জারিত হওয়ার প্রবণতা বেশি বা রিঅ্যাক্টিভিটি বেশি, আয়রনের আগে জিঙ্কের ক্ষয় হয়ে যাবে, সেই জন্য আমরা আয়রন দ্বারা জিঙ্ককে কোটেড করতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের একটা অংশ পর্যন্ত আলোচনা করা হলো। এরপরে অর্থাৎ প্রথম পার্ট আমরা আলোচনা করলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার। এর পরের ক্লাসে আমরা আরও কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার আলোচনা করব।